মুক্তিযুদ্ধ হচ্ছে, অনেক কিছু করছে, এগুলো আমাদের চোখের সামনে আছে। আজকে মানবাধিকারের লেশ মাত্র এখানে আছে কিনা সেটা আমরা সবাই জানি। নির্বাচিত গণতন্ত্রের কথা বলেছেন। বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে সামরিক শাসন বিরোধী দীর্ঘ লড়াই সংগ্রামের অবসানের মধ্য দিয়ে একটা রাজনৈতিক সেটেলমেন্ট হয়েছে। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচন ব্যবস্থা হবে। সেই ব্যবস্থাটা সরকার তুলে দিল আওয়ামী লীগ গায়ের চড়ে। আমরা তো ভাবতে পারিনি যে তাদের প্ল্যানটা কি ছিল। তারপরে 2014 সালে আওয়ামী লীগের সিনিয়র নেতারা সবাই বললেন যে আরেকটা নির্বাচন দ্রুতই হবে, সাংবিধানিক শূন্যতা যেন না তৈরি হয়, তাই এই নির্বাচন অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু নির্বাচন করার পরে আর নির্বাচন হয়েছে বাদল ভাই বলেছেন, মান্না ভাই আছেন, আমাদের যে আওয়ামী লীগকে তো রগে রগে চেনার কথা। এই আওয়ামী লীগ জেনেটিক্যালি যে একটা ফ্যাসিস্ট দল, একটা বাকশালী দল, এটা তো মান্না ভাইদের মতো বা এখানে বাদল ভাইদের মতো আরো যারা মুক্তিযোদ্ধারা আছেন, আমরা এই প্রজন্মের মানুষ, আমরা নড়ে না চিনলাম, তাকে ভালোভাবে চিনি। মান্না ভাই বক্তব্য শুনেছিলাম যে আজকে ধরেন বলা হচ্ছে যে আমাদের সবাইকে একই ব্যানারে ঝাঁপাই পড়তে হবে, এক জায়গায় সবাইকে জড়ো হতে হবে। মান্না ভাই বক্তব্য বলছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় নাকি এই জাতীয় ঐক্যের জন্য বারবার আহ্বান করেছিল। বঙ্গবন্ধু বলেছিলেন তোমরা সাইনবোর্ড নামায় আমার দলে চলে আসো। এমনকি মুক্তিযুদ্ধের এই লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে যারা দেশটা স্বাধীন করলো, তারা সেই সময় যুদ্ধ বিধ্বস্ত দেশকে পুনর্গঠন করার জন্য যখন জাতীয় সরকারের কনসেপ্টের কথা বললো, একটা সুস্থ ধারা রাজনীতির কথা বললো, সেই আমলেও তো 430,000 মুক্তিযোদ্ধাকে বঙ্গবন্ধু সরকার হত্যা করেছে। আজকে মানে ওই দিন একটু টকশোতে বলছেন যে রাশেদ খান মেনন তো একটা মিথ, হাসানুল ইউনুস একটা মিথ। আজকে তারা দুইটি একটা সিট ভিক্ষা করছেন। তারা আজকে নিজেদের কয়েক ভিক্ষুকের চেয়েও জঘন্য পর্যায়ে নামিয়েছেন যে 430,000 নেতাকর্মীকে হত্যা করেছে আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগের সাথে হাত মিলে কিভাবে আজকে রাশেদ খান মেনন ইউনুস সাহেবরা আজকে আওয়ামী লীগের নৌকায় ওঠে। তাদের মতো একজন ওই যে মিথের কথা বলছেন, লজ্জা করলো না শেষ পর্যন্ত তাদেরকে জিতিয়ে দেওয়ার জন্য নৌকার জন্য কান্নাকাটি শুরু করে দিচ্ছে। এই নির্বাচনের ব্যবস্থা মানে যেটা সার্বজনীন স্বীকৃত যে ডেমোক্রেসি অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল, আর আজকে সেই ডেমোক্রেসিকে আওয়ামী লীগ পরিণত করেছে ডেমোক্রেসি অফ দ্য পিপল ফর দ্য আওয়ামী লীগ বাই দ্য আওয়ামী লীগ। সেই জন্য একটা ইলেকশন তারা করছে। এই ইলেকশন করার জন্য তো এই গণতন্ত্রের জন্য 30 লক্ষ শহীদ জীবন দেয়নি। এই গণতন্ত্রের জন্য অসংখ্য মা বোন সামরিক শাসন থেকে শুরু করে অদ্যাবধি আজকে বিএনপি এই গত 15 বছরের আন্দোলনে 3,500 নেতা কর্মীকে পুলিশে মানে বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে, 6 শতাধিক মানুষকে গুম করা হয়েছে, এখনো তুলে নিয়ে যাওয়া হচ্ছে, সন্ধান পাওয়া যাচ্ছে না। আমরা অসমাজ শক্তির বিরুদ্ধে লড়াই করছি, পুরো রাষ্ট্রযন্ত্রকে তারা নিয়ন্ত্রণ করছে। দেখেন যিনি বিসিএস দিয়ে 2009 সাল থেকে এ পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ল্যান্ড এসিলেন্ট হয়েছেন, তিনি এখন ডিসি। মন্ত্রী পিএসগিরি করে তিনি এখন ডিসি। যিনি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ছিলেন তিনি এখন এসপি। অনেকে ডিআইজি হয়েছেন, অনেকে বিএনপির অপকর্মের কারণে বরখাস্ত হয়েছিলেন, তারা আজকে প্রশাসনের উচ্চ পদে। প্রশাসনের কতিপয় ব্যক্তি খেয়াল করে দেখবেন, পুরো পুলিশের মধ্যে যদি দেখেন 8 থেকে 10 জন ব্যক্তি, তারা গাছের তলা মানে উপরেরটাও খাচ্ছে তলারটাও খাচ্ছে। তারা প্রশাসনিক যে কোরাম সিন্ডিকেট করে টাকা পয়সা অর্ডার বাড়িয়েছে। 60-70 হাজার টাকার পুলিশ কর্মকর্তা গুলশানে ফ্ল্যাট আপনার প্লট কোথা থেকে বানিয়েছে? এই গুন্ডামি মাস্তানি করে। এমনকি তাদের ভাইদেরকে এমপি বানাচ্ছে। এবং এই যে আমি খুব লজ্জিত হয়েছি যে কিছু আগে দেখলাম আপনাদের সদ্য সাবেক প্রধান বিচারপতি 91 বিশিষ্ট মানে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর ভাষায় বলতে গেলে তাদেরকে বুদ্ধিবেশ্যা বলতে হবে। তারা বুদ্ধিজীবী না, বিকজ তারা এই বুদ্ধিজীবীটাকে এটা প্রস্টিটিউশনের পর্যায়ে নিয়ে গেছে। সেটা আমি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ যে বুদ্ধিবেশ্যা বলা তাদেরকে, যে সেই তালিকার বিবৃতিতে চিফ জাস্টিসেরও নাম এসেছে, দ্যাট মিনস তিনি সম্মতি দিয়েছেন যে
আগামীতে 7ই জানুয়ারি এই গণতান্ত্রিক ধারাবাহিকতা নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য নাকি দেশে ষড়যন্ত্র হয়েছে, নৈরাজ্য হচ্ছে, নাশকতা হচ্ছে। তার কি চোখকার নাই? তিনি দেখতেছেন একটা দেশের শিল্প প্রতিষ্ঠান, আমাদের পাট, চিনি, চামড়া ধ্বংস, গার্মেন্টস শিল্প ধ্বংসের পথে। সবচেয়ে যেই আপনার রেমিটেন্সের বড় একটা রপ্তানি খাত আমাদের গার্মেন্টস শিল্প, শ্রমিক অধিকার সব ইস্যু ধরে তারা বলছে যে বাংলাদেশে যদি আগামীতে সুষ্ঠু নির্বাচন না হয়, গণতন্ত্র মানবাধিকার না থাকে, তাহলে তারা নিষেধাজ্ঞা দেবে। শ্রম অধিকারের পাশাপাশি কিন্তু তারা সিভিল সোসাইটির অধিকার, নাগরিক অধিকারের বিষয়টা যুক্ত করেছে। শুধুমাত্র শ্রম অধিকার না, যেটা কিছু আগে প্রেসিডেন্সিয়াল মেমোরান্ডাম বাইডেন প্রশাসন আপনার করেছে। সেই জায়গা থেকে আজকে আমাদেরও একটু প্রবলেম হচ্ছে, মাঠের আন্দোলন বাদ দিয়ে আমরা অনেক ওইদিকে চেয়ে আছি, ওইখানে কি বলতেছে, কি হচ্ছে। আমেরিকার কি ঠাকা পড়ছে এই দেশের ক্ষমতার পরিবর্তন করতে যাবে, ইউরোপের কি ঠাকা পড়ছে, আমরা কেন সবাই আন্দোলনের দিকে চলতেছি? এখন সর্বশেষ কথা, নির্বাচিত গণতন্ত্র অনেক আগে নির্বাচিত হয়েছে। গণতন্ত্র শুধুমাত্র 7ই জানুয়ারির নির্বাচন হলে গণতন্ত্র নির্বাচিত হবে না। গণতন্ত্র তো নাই। গণতন্ত্র থাকলে সাবেক একজন প্রধানমন্ত্রী, একাধিকবারের প্রধানমন্ত্রী, একটা বৃহৎ রাজনৈতিক দলের নেত্রী, তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে। আমাদের একজন মন্ত্রী বলেন যে এক রাজ্যে প্রস্তাব দেওয়া হয়েছিল সমস্ত নেতাকর্মীকে মুক্তি দেওয়া হবে, আইন আদালত তো তাদের পকেটে। আমার একজন ক্লোজ ভাই, যার ওয়াইফ হচ্ছে আপনার ম্যাজিস্ট্রেট, আপনার জুডিশিয়ারি দিয়ে ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করছে ঢাকার বাইরে, তিনি বলছেন ঢাকায় আনার চেষ্টা করছে, কিন্তু ভাই এত প্রতিযোগিতা, তাদেরকে আন্ডারটেকেন দিয়ে আসতে হয়। গভর্নমেন্টের ডিরেকশনের বাইরে কোন নির্দেশনা তারা দিতে পারবেন। যদি এই আন্ডারটেকেন দিয়ে ঢাকায় ম্যাজিস্ট্রেটদেরকে পোস্টিং নিতে হয়, এই আপনার মহানগর জজদেরকে যদি আবার অপেক্ষা থাকতে হয়, কারা হাইকোর্টের, সুপ্রিম কোর্টের বিচারক হবেন, সেখান থেকে আবার আপিল ডিভিশনে যাবেন। আমাদের বিচারক নিয়োগের একটা সুন্দর নীতিমালা আপনারা করতে পারেন, এত বিজ্ঞ আইনজীবী নেতৃত্ব 50 বছর একটা বিচারক নিয়োগের নীতিমালা করতে পারেন। প্রধান বিচারপতি কিভাবে একটা সুনির্দিষ্ট আমরা নীতিমালা করতে পারি, সেখানে ওই সিনিয়র সুপারসিড করেও তো অনুগত অনেককে বাড়ানো হচ্ছে। আমি সর্বশেষ শ্রেষ্ঠ ব্যক্তিগত বলে আমাকে কিছুদিন আগে হাইকোর্ট তলব করেছেন, আমি খুব খুশি হয়েছি তোমরা তলব করেছেন, কারণ ওনারা যদি এই অপকর্ম করতে পারে তাহলে আমাদেরও প্রতিবাদ করার অধিকার আছে। আমাদের অন্যায় তাপস সাহেবের মতো লোক প্রকাশ্যে হাইকোর্টের প্রোগ্রামে বললেন একজন সিটিং চিফ জাস্টিসকে নামিয়ে দিয়েছিলাম। কোথায় ছিল আপনাদের মুলুক, কোথায় ছিল আপনাদের হারাম? আপনারা কোর্টের মর্যাদা, বিচারকদের মর্যাদার কথা বলছেন। আমরা তো দেখেছি বাংলাদেশের ইতিহাসে একজন প্রধান বিচারপতিকে কিভাবে ডিজিএফ এনএসআই সেকেন্ড ক্লাস কর্মকর্তারা চোয়ার কিল ঘুষি দিয়ে দেশত্যাগ করতে বাধ্য করেছে। সেদিন আপনারা কোথায় ছিলেন বিচারক? আজকে রাজনীতিবিদদেরকে আদালতে ডাকছেন। এই সমস্ত ইয়ার্কিমূলক বিচার ব্যবস্থা এই দেশে চলবে না। শেখ হাসিনা এই কোর্টকে ক্যাঙ্গারু কোর্টে পরিণত করা হচ্ছে। গণতন্ত্রের পুনরুদ্ধারের মধ্যে দিয়ে আমাদেরকে আইনের শাসন, আদালতের মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে। সর্বশেষ যে কথাটি বলতে চাই, অনেকে টক শোতে, বক্তব্য বিবৃতিতে বিএনপির সাথে, বিএনপি 15 বছর 17 বছর আগে কি করেছে সেটার সাথে কম্পেয়ার করেছেন। বিএনপির রাজনীতির লেবাসের দিকে তাকায় কিছু, তাদের পার্টির ফরমেশনের দিকে তাকায় কিছু। সমাজের সভ্য, ভদ্র, শিক্ষিত, মার্জিত, রুচিশীল আছে। বিপরীত দিকে আমাদের অধিকাংশ দেখবেন গোয়ার মার খাবো। আপনি খালেদা জিয়ার ফার্স্ট পিরিয়ডে তখন আপনাদের আইনজীবী নেতা ছিলেন কাজী গোলাম মাহবুব সাহেব, মনে আছে আপনাদের? 5-7 জন বিচারক নিয়োগকে কেন্দ্র করে তিনি ম্যাডামকে বলেছিলেন যে এটা কোর্টের রীতিনীতিকে বোধহয় ভায়োলেট করা হয়েছে, এটা আইনজীবীরা ভালোভাবে দেখছে না। তিনি সেই নিয়োগ বাতিল করেছেন। তাদের গার্ড ছিল, আইনজীবী নেতাদের ব্যক্তিত্ব ছিল। আজকে গুন্ডা পান্ডা, চরিত্রহীন, নৈতিকভাবে বিবর্জিত ঘুষখোর টাউন বদমাশ আজকে কোর্টের ব্যালট বাক্স ছিনতাই করে আজকে তারা নিজেদেরকে নেতা হিসেবে উপস্থাপন করছে। এদেরকে আপনাদেরকে কোর্ট থেকে প্রতিহত না করলে এই অসভ্যদের সাথে পারা যাবে না। শেখ মুজিবুর রহমান সাহেবের একটা কথা আছে, when you play gentleman, play like gentleman. When you play bastard, play like bastard. Thank you.